আমাদের আজকের জিও আড্ডা উইথ লাবণ্যর এপিসোডটা একটা অন্যরকম ভাইব দিয়ে মনে হচ্ছে শুরু হয়ে গেল, তাই না? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। শুরু হলো তার একটা অন্যতম কারণ হচ্ছে আজ আমার বিপরীতে যে মানুষটাকে আমরা আমাদের আজকের অতিথি হিসেবে পেয়েছি, তার খ্যাতি কিন্তু শুধু বাংলা জোড়া বা ভারত জোড়া নয়, বলা যায় বিশ্বব্যাপী। এবং তিনি কিন্তু আমাদের কলকাতারই একজন মানুষ, একেবারে আমাদের ঘরের একজন। আর সেরকমই একজন মানুষ যার হাতে আজকে আপনারা এই সেতারটি দেখছেন, তিনি কিন্তু মাত্র 6 বছর বয়স থেকেই, যেখানে হয়তো ছোট ছোট বাচ্চারা খেলনা নিয়ে মারামারি করে, সেই বয়স থেকে এই যন্ত্রের প্রেমে পড়েছিলেন এবং তারপর সেই অজানা গল্পের আজ আমরা সাক্ষী থাকতে চলেছি। প্লিজ ওয়েলকাম আমার আজকের অতিথি, নানান আন্তর্জাতিক সম্মানে সম্মানিত সেই ব্যক্তিত্ব যিনি আর কেউ নন, স্বয়ং পণ্ডিত পার্থ বসু। অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। আমাদের আজকের জিও আড্ডায় অনেক অনেক স্বাগত। আপনার হাতে এই যন্ত্রটি কথা বলতে শিখেছে বা প্রাণ পেয়েছে একটু অন্যরকম ভাবে, এবং শুরুতেই আপনি এমন একটা পরিবেশ তৈরি করলেন আজকের জিও আড্ডায়, আমার কেন জানি না শুনতে শুনতে ভীষণ রকম ভাবে সত্যজিৎ রায়ের সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের রেফারেন্স মনে পড়ছিল এবং সেরকম একটা ফিল পাচ্ছিলাম। এবার আপনি মাত্র 6 বছর বয়স থেকে সেতার বাজনা শুরু করলেন, এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। কারণ ওই বয়সের ছোট ছোট বাচ্চাদের একটু অন্যরকম মানসিকতা থাকে, তারা খেলাধুলো করে। বা আপনি যে সময় বড় হয়েছেন, আপনি কি কলকাতাতেই বড় হয়েছেন? কলকাতায় জন্ম কর্ম। বাহ। তো কিভাবে এই ব্যাপারটা শুরু হলো? মানে বাড়িতে কি পুরোপুরি সঙ্গীতের পরিবেশ ছিল? এক কথায় বলতে গেলে ওই বয়সে যারা শুরু করে শিখতে, সাধারণত তারা সাংগীতিক পরিবারে জন্মায়। দেখেছে বাবা কাকা মা বাড়িতে কেউ না কেউ চর্চা করছেন, কেউ হয়তো পেশাদার শিল্পী, আবার পেশাদার শিল্পী না হয়েও চর্চার মধ্যে আছেন। আমার পারিবারিক যে পটভূমিকা, সেটা ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক আমাদের বাড়ি, আমাদের বংশ, এবং সেখানে সঙ্গীতটা একটু কাকতালীয়ভাবে ঢুকেছিল। 1967 সালে আমার বাবা একটু স্নায়ু রোগজনিত একটি কারণে কিছুদিন অসুস্থ ছিলেন এবং চিকিৎসার মধ্যে তাকে বলা হয়েছিল যে যদি কোনো একটি হবি উনি কাল্টিভেট করেন তাহলে চিকিৎসাটা আরো ফলপ্রসূ হবে এবং উনিও ভালো থাকবেন। হ্যাঁ, তো সেই সময় উনি সেতার শিখতে শুরু করেন এবং বছরখানেক শিখেছিলেন, তারপরে সুস্থ হয়ে গেলেন, তারপরে ব্যবসা বাণিজ্যের কাজে আবার ফিরে গেলেন। সেতারের চর্চা আর তিনি কন্টিনিউ করেননি। কিন্তু সেই সময় বোধহয় সেতার আপনার জীবনে বা আপনার পরিবারে অনুপ্রবেশ ঘটলো। ওইভাবে হলো। আমাদের বাড়িতে একটি পিয়ানো ছিল। আমার ছোট কাকা তিনিও শখে বাজাতেন, পিয়ানো বাজাতেন। আমার মা ঘুরতে ফিরতে দৈনন্দিন কাজে, সংসারের কাজের মধ্যে রবীন্দ্রসঙ্গীত গুনগুন করতেন। তো সঙ্গীত ছিল না সেটাও বলবো না, কিন্তু সঙ্গীতকে নিয়ে চর্চা যেটাকে আমরা বলি সেই রকম কিছু ছিল। আর হার্ডকোর প্রফেশনে তো প্রশ্নই নেই বোধহয়। ব্যবসা বাণিজ্যই করেছেন এবং আমরাও তাই করব, এরকম সব নির্ধারিত। গুরুজি পণ্ডিত মনোজ শঙ্করজি মাইহার ঘরানার, তাকে বিশেষ ব্যবস্থা করে বাড়িতে আনা হতো বাবার শিক্ষার জন্য। কারণ বাবার তখন ক্লাসে গিয়ে অন্যান্য হয়তো কম বয়সের ছাত্রছাত্রীদের মধ্যে বসে শেখার ক্ষেত্রে একটা সংকট ছিল। তো গুরুজি একদিন শুনছিলেন পিয়ানোতে কেউ বাবাকে শেখানো রাগ, ওই সহজ যে রাগগুলির উপস্থাপনা, সেগুলো কেউ পিয়ানোতে বাজাচ্ছে। আমি পিয়ানো বাজাতে জানতাম না, আমার যেটা
স্মৃতি আছে। আমি এই মধ্যমা পিয়ানোর চাবিগুলি টিপে টিপে ইমন ভূপালি নি রে রে গা গা রে গা মামা পাপা মামা গা গা রে রে সা সেতারের গত বাজাতাম, বাজিয়েছি বলে শোনা গেছে, অতটা পরিষ্কার স্মৃতি নেই। তো গুরুজি বাবাকে জিজ্ঞেস করলেন যে কে বাজাচ্ছে, তখন গুরুজি বললেন আমার ছেলে, ও তো কিছু জানে না। না জানে না, কিন্তু ও তো আপনার রেওয়াজ শুনেই তাহলে এগুলি তুলে ফেলেছে এবং বাজাচ্ছে, নির্ভুল বাজাচ্ছে। আপনি তো এক সপ্তাহ চর্চা করে খাতা দেখে তান মুখস্থ করে ভুল করেন, ও তো নির্ভুল বাজাচ্ছে সুরে লয়। তখন বলে একটু কান নিশ্চয়ই আছে। তো তখন গুরুজি বললেন যে ওকে শেখাচ্ছেন না কেন? তখন বাবা বলছেন না, আমাদের পরিবারে গান বাজনা তো সেভাবে ছেলেমেয়েরা চর্চা করুক, আমরা চাই না, করেও না, কেউ পড়াশুনো করবে এরপরে ব্যবসা করবে। তো গুরুজি দুটি যুক্তি দিয়েছিলেন, জানি না এটা খুব প্ল্যান করে কিনা। বললেন যে আপনাদের পরিবারে দেখেছি বাচ্চাদের বাড়ির বাইরে পাড়ার অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতে সেই এক্সপোজারটা ছিল না, আপনারা সেটা চান না, ওরা বাড়ির ভেতরেই থাকে। কিন্তু এবারে যত বড় হবে তত ওর মনটা বাইরের দিকে যাবে। আপনি বাড়ির ভেতর একটা নেশা যদি ধরিয়ে দেন তাহলে ওর মনটা বাড়িতেই থাকবে। আর দ্বিতীয় কথা বললেন যে ব্যবসা তো ওটা ওর প্রফেশন হবে, কিন্তু এটা চর্চা করলে ওর কনসেন্ট্রেশন বাড়বে, পড়াশুনো ভালো হবে। এই দুটো যুক্তিতে বাবা কাত এবং একটা ফোকাস থাকবে। হ্যাঁ, সেই বাবা কাত মানেই আমার অনুমতি হলো সেটা শেখার। এইভাবে শুরু হলো। কেউ কল্পনা করেননি, আমিও না, যে এটা আমার জীবন জীবিকা হবে। মানে আপনার জন্য আপনার পরিবার একরকম ডেস্টিনি ভেবে রেখেছিল, কিন্তু আপনার ডেস্টিনি আপনার জন্য একেবারে অন্যরকম কিছু ভেবে রেখেছিল। অনেকে ভাবেন যে তাহলে পারিবারিক কোনো সংস্কার নেই, তাহলে কি করে হলো? দেখুন, প্রতিভার সম্বন্ধে আমার নিজের মুখে নিজের কথা তো বলা শোভা পায় না। প্রতিভা আমরা জানিও না কার মধ্যে আছে, কতটা আছে। কিন্তু যেটা দেখতে পাই, দেখবেন জরাজীর্ণ ইটের দেওয়াল, তার মধ্যে কোথাও একটা গাছ, একটা উদ্ভিদ একটু দেখা যায়, সেও যেন প্রাণ পেয়ে যায়। হ্যাঁ, কোথায় কি করে জন্মালো? ওখানে তো সিমেন্ট আছে, ইট আছে, হয়। এবং আপনার এই যে ছোটবেলাটা, আপনি নিজেই খানিকটা বললেন যে আর পাঁচটা আপনার বয়সী বাচ্চাদের থেকে একটু ডিফারেন্ট ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে যখন সেতারের সান্নিধ্যে এলেন এবং একটু একটু করে প্র্যাকটিস শুরু হলো, তখন তারপর থেকে মানে একদম প্রফেশনাল লাইফে এটা নিয়ে যাওয়া অবধি ব্যাপারটা কেমন ছিল? ধাপে ধাপে, মানে একদম ব্যবসায়ী পরিবার থেকে এসে শেখাটা তো একরকম চ্যালেঞ্জ, সেটা প্রথম ধাপে খানিকটা উতরানো গেল। তারপর এটাই মানে হার্ডকোর প্রফেশন হবে, এই অবধি স্ট্রাগলটা কেমন ছিল? 14-15 বছর বয়স পর্যন্ত সেতার আমার কাছে একরকম ছিল। গুরুজি বলেছেন 1 ঘন্টা রেয়াজ করতে হবে, 1 ঘন্টা করতাম। তারপরে সেতার আর আমার মধ্যে ছিল না। তো তারপর থেকে পরিবর্তন শুরু হলো। লক্ষ্য করলাম যে বিশেষ করে যেসব অনুষ্ঠান শুনতাম, আমার বাবা মাই উৎসাহ দিয়ে অনুষ্ঠান শুনতে নিয়ে গেছেন। তো শিল্পীদের অনুষ্ঠান শুনে আস্তে আস্তে স্বপ্ন দেখতে শুরু করলাম। কল্পনা করছি যে আচ্ছা, মঞ্চে যদি ওই শিল্পীর জায়গায় আমি হতাম, তো বেশ লোকে তো তাহলে আমাকেও হাততালি দিত। তখন খুব বেশি শিল্পীর নামও জানি না, রবিশঙ্করজির নাম জানি, উনি তো আমেরিকাতেও বাজান, সারা পৃথিবীতে বাজান, আমিও যদি আমেরিকাতে গিয়ে বাজাতে পারি, সারা পৃথিবী বাজাতে পারি, এইরকম সব ওই বয়সের স্বাভাবিক যেগুলো। তারপরে যেটা হলো সেটা হচ্ছে ওই 1 ঘন্টার রেওয়াজের পরেও সেতার রেখে দিলাম, কিন্তু সেতার যেন আমায় ছাড়লো না। সুর ঘুরছে মনের মধ্যে এবং এক অদ্ভুত একটা ভাবধারা, যেটার মানেও আমি তখন করতে পারছি না। মনে হচ্ছে এইটাই নিয়ে থাকলে কেমন হয়, শুধু সেতার বাজাবো। তারপরেই আসলো ভয়। এটার মানেটা যখন বুঝলাম, তখন বুঝলাম যে এটার মানে হচ্ছে যে এটা আমার জীবন, আমার জীবিকা হবে। আর জীবিকা যেই ভাবলাম, তখন মনে হলো যে আমার তো ট্রাম লাইনের মতো ব্যাপার, ট্রাম তো ওই লাইনের উপর দিয়েই যাবে, একটা ছকে বাঁধা জীবন। এবার তার বাইরে বেরোলে কিন্তু আমার, সোজা বাংলা ভাষায় বলতে হয়, কপালে দুঃখ আছে। এবং মানে একটা ফিক্স সিকিউর জীবনের একটা নিরাপত্তার বলয় ছেড়ে স্ট্রাগল, এবং ডেফিনেটলি মানে আমরা সবাই কম বেশি জানি যে ক্রিয়েটিভ পারফরমেন্স ভাগ্যের সঙ্গে সঙ্গে অনেক কিছুর উপরেই নির্ভর করে। নিশ্চয়ই। তো সেই জন্য সেই সিদ্ধান্তটা কিন্তু ভিতর থেকেই এসেছে। সেই সময় পরিবারের সাপোর্ট
সেটা একান্তই পারিবারিক কথা, ব্যক্তিগত কথা, অতটা না বলেও এইটুকু বলছি, একটা যুদ্ধের মতো ব্যাপার, একটা পরিস্থিতি হয়েছিল তখন। যেটা হয় নিজের সঙ্গে নিজের যুদ্ধ, নিজের বা অন্যদের সাথে, এবং যাদের সঙ্গে যুদ্ধ কথাটা ব্যবহার করলাম আসলে তো যুদ্ধ নয়, তারা তো আমার ভালোই চেয়েছিলেন। তো যেখানে একটা সিকিউর লাইফস্টাইল আছে, একটা সিকিউর অকুপেশন আছে, সেখানে সবকিছু বাদ দিয়ে আরেকজন প্রায় আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। কিন্তু ওই বয়সটাও বড় সাংঘাতিক, স্পর্ধা দেখানোর বয়স। আর তাছাড়া কোথাও আমার ভেতরে কিন্তু একটা জোর ছিল, আমি প্রস্তুত ছিলাম যে এটার জন্যে যা যা স্বার্থত্যাগ করতে হবে আমি সেটা করব। সেই জন্যই আমি কিন্তু আমার প্রফেশনাল লাইফ সেতার নিয়ে শুরু করেছি, কিন্তু বাড়ি ছেড়ে আমি পেইং গেস্ট অ্যাকোমোডেশনে শিফট করে, যে আমি যতটুকু পারবো সেতারের মাধ্যমেই আমার নিজের খরচ আমি চালাবো। তখন তো আমি একা, আর কারোর দায়িত্ব আমায় নিতে হয়নি। তবে আমার ভাগ্য ভালো, অনেকেই এই সিদ্ধান্ত নিতে পারে না, কারণ তাদের ক্ষেত্রে বাবা মা বা পরিবারের দায়িত্ব নিতে হয়। আমার তো শুধু একার দায়িত্ব নিতে হয়েছে। সেটাকেই অনেকে খুব গ্লোরিফাই করে বলেছে যে তুমি এরকম করেছো, এরকম ব্যতিক্রমী, কিন্তু আমার ওই সব সুবিধেগুলো ছিল, আমার একার কথা ভাবতে হয়েছে। তো ওইভাবে শুরু, এবং আমার গুরুদেবের আশীর্বাদ তো বটেই, এবং সেটা গুরুদেবের বাড়িতে আমি আশ্রয়ও পেয়েছিলাম, বেশ কিছুদিন ছিলাম। তারপরে নিজের অ্যাকোমোডেশন ঠিক হলো, তারপরে একটু একটু করে এগোনো। তখন তো ধরুন বছরে 1-8টা অনুষ্ঠান, বেশিরভাগ অনুষ্ঠানই বিনা পয়সায়, আর তাও আমাদের বাজাতে হয়, যে একটু একটু করে যদি পরিচিতি হয়। এবং তখন আমি আরও বেশি করে লক্ষ্য করেছি যে সাংগীতিক পরিবারের সদস্য সবসময় স্ট্রাগল, কিন্তু তার একটা পরিচিতি থাকে বলে কিছুটা সহজ হয়, একটা প্ল্যাটফর্ম তার অলরেডি সেট থাকে, মানে প্ল্যাটফর্ম টু প্রুভ ইয়োরসেলফ। আমি চাইছি যে আমার বাজনা শোনা হোক, শুনে আমাকে মূল্যায়ন করা হোক, শোনানোর সুযোগটাই পাওয়াটা সবথেকে বড় চ্যালেঞ্জ। সেটা খুব চ্যালেঞ্জ। আর দৈনন্দিন জীবনে সেটা তো সবারই আছে, আমারও তখন ছিল, স্টুডেন্টদের শেখানো, ওইভাবে ইনকাম মাসের। এটা একটা একটু হালকা চালে একটা কথা বলি, আমার যা বয়স তাতে মহিলা স্টুডেন্ট পাওয়া খুব মুশকিল। তো আমি এক কথায় বলতাম যে ছেলে মেয়ের বাবা মা ওরা বলছেন খুব ভালো শিক্ষক না হলেও চলবে, বুড়ো শিক্ষক হলে ভালো হয়। আচ্ছা, তো আমার তো তা নয়, আমার তো তখন টকবগে যৌবন। তা সেই জন্য ওই সব স্ট্রাগলও ছিল। তো ছাত্রছাত্রীর সংখ্যা কম, শহরের বাইরে গিয়ে, শহরতলিতে গিয়ে শেখানো, লোকাল ট্রেনে করে ইত্যাদি, এগুলো খুব বলার কথা নয়, কারণ বেশিরভাগ যারা সাংগীতিক পরিবারের নয়, আবার খুব উচ্চবিত্তও নয়, তাদের স্বাভাবিকভাবে এই পথেই চলতে হয়। কিন্তু এটা সত্যি ভাবতে ভালো লাগছে যে আপনি আলাদা করে আপনার স্ট্রাগলটাকে কখনো কোনো জায়গায় এইভাবে গ্লোরিফাই করেননি। আপনি মনে করেছেন যে স্ট্রাগলটা ইটস পার্ট অফ ইউর লাইফ, এবং সেইভাবেই এটাকে আপন করে নিয়েছেন। এবং আজকালকার দিনে আমরা যেমনটা দেখতে পাই, এটা বিতর্কের বিষয় নয়, তবুও বলি যে মানে একটা কোনো জায়গায় একজন কেউ যদি পারফর্ম করে বা একটা রিয়ালিটি শোতে কাউকে হয়তো দেখা যায়, তারপরেই দেখা গেল তাকে ফোনে পাওয়া যাচ্ছে না, তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে কোনো না কোনো বায়া, বা মানে একটা ভীষণ রকম অ্যালুফনেস ফ্রম দ্য কমন পিপল, একটা বলয় তৈরি হয়ে গেল, তার চারপাশে একটা সিকিউরিটি বা নানা রকম জিনিসপত্র। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মতন শিল্পী এখনো যে এতটা মাটির মানুষ থাকতে পেরেছেন, এটা ডেফিনেটলি আপনার সেই স্ট্রাগলই আপনার ভেতরকার সেই মানুষটাকে হয়তো পাল্টে যেতে দেয়নি, এটা মানতেই হবে। আপনি একটা খুব গভীরের তত্ত্ব স্পর্শ করে ফেলেছেন। গ্লোরিফাইড প্রসঙ্গে আগে এটুকু বলি, প্রথমেই আমার মনে হয়েছে যে এটা তো আমি চেয়েছি, তাহলে আমি এটা নিয়ে অভিযোগ করব কেন, তাহলে আমি গ্লোরিফাই বা করবো কেন, আমার থেকে অনেক বেশি কষ্ট অনেকে করেছেন। তো এটা একটা ব্যাপার। আর যে আনন্দ পেয়েছি সেইটার সাথে আপনি যদি ওজন করেন, সব কিছু ধুয়ে মুছে যায়। মানুষের ভালোবাসা এটার জন্যে, মানুষের শ্রদ্ধা এটার জন্যে, হ্যাঁ, কত মানুষ আপন করে নিয়েছে এটার জন্যে, কত মানুষ নিজের সুখ দুঃখের কথা বলেছে আমাকে নিজের লোক ভেবে, সেটাও এটার জন্য। সুরটাই দুটো মনের মধ্যে সেতু বন্ধন করে। এত সুন্দর বললেন যখন আরেকবার একটু শুনতে ইচ্ছে করছে, একটু শুনবো। আর ওই মাটির মানুষ কথাটা বললেন, আমি জানি না কতটা সেটা বিচার্য, তবে একটা কথা কি জানেন, সঙ্গীতের এই রাগ সঙ্গীতের যে রাগ রাগিনী, এ তো মনের কথাই বলে, মানুষের মনের ভাব, ইমোশন, আবেগ,
এবার সেই আবেগগুলো আমরা প্রকাশ করি সুরের মাধ্যমে। তো মনটাকে যদি আমি মানুষের থেকে দূরে রাখি, তাহলে সেই মনের মধ্যে কোনো আবেগও আসবে না। আমি নিজেকে নিয়েই ব্যস্ত, নিজেকে নিয়েই আছি। কিন্তু সাধারণ মানুষ বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সাথে মেলামেশা করলে দৈনন্দিন জীবনের যেসব রস, অম্ল মধুর, সবই যে মধুর তা নয়, সেইগুলো কিন্তু রাগের মধ্যে মিলে মিশে আছে। সেগুলোই কোনো না কোনো স্বরের মাধ্যমে মানুষের মনে পৌঁছচ্ছে। যেমন ধরুন, এই যে বললাম, কোনো মানুষের দুঃখ ইত্যাদি, এগুলো যদি আপনাকে স্পর্শ করে তবেই তো আপনি সেই রাগ, যেটির মধ্যে করুণ রস আছে, সেটা আপনি তখন প্রকাশ করতে পারবেন। তো এরকম কিছু কিছু গান বাজনার মধ্যে কিন্তু মনের প্রতিচ্ছবি। তো সেইগুলো শুনে বোঝা যায় যে কে মানুষের সাথে মেশে মানুষের সুখ দুঃখ, ভালোবাসা বেদনা, প্রেম বিরহ, এইগুলো তার মনে দাগ কাটে। তাই তার সঙ্গীতের মাধ্যমে সেগুলো শ্রোতার মনেও দাগ কাটে। করুণ রসের কথা হচ্ছিল, দেখি। রাগ শিবরঞ্জনী, আমরা অনেক সময় ঘোষণা করি মিশ্র শিবরঞ্জনী, কারণ শিবরঞ্জনী রাগটাই এমন খুব করুণ রসাত্মক। তার সাথে মিলে মিশে থাকে আশেপাশের রাগ, পিলু ইত্যাদি, কাফি। আচ্ছা, এই যে বিশ্বব্যাপী পারফর্ম করেছেন এত বছর ধরে, এত এত মঞ্চে নিজের প্রতিভাকে মেলে ধরেছেন, অনেক ইন্টারেস্টিং মুহূর্ত ডেফিনেটলি তৈরি হয়েছে, মনে রাখার মতন বা মন খারাপের মতনও হতে পারে। সেরকম একটা খুব রিমার্কেবল মোমেন্ট যদি আজকে আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন। মজার অভিজ্ঞতা বলবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বিভিন্ন দেশের মানুষ একই জিনিসকে বিভিন্নভাবে দেখে। তো এমনকি পশ্চার, হাত পা নাড়া, মাথা নাড়া, এগুলোরও কিন্তু আলাদা আলাদা। দক্ষিণ ভারতে কিন্তু হ্যাঁ এভাবে বোঝায়, আচ্ছা। উত্তর ভারতে কিন্তু এটা না, বা এরকম এরকম আমরা না করি। দক্ষিণ ভারতে কিন্তু এই নিয়ে অনেক হাসাহাসি হয়। জার্মানির একটি গ্রামে, তার নাম হচ্ছে গ্রয়েৎসিংয়েন, স্টুটগার্টের কাছে, প্রথম ভারতীয় সঙ্গীত হচ্ছে সেতার তবলা বাজছে। এবং ওদের দেশে অনেক সময় চার্চের ভেতর অনুষ্ঠান হয়, খুব ভালো অ্যাকোস্টিক্স হয়, অনুষ্ঠান বাজাচ্ছি। এবং প্রথম হচ্ছে আমি জানতাম, তাই আমি ইংরেজিতে, জার্মান তো অত ভালো বলতে পারবো না, ইংরেজিতে এইটা সেতার, এইটা তবলা, এই রাগ সঙ্গীত দু চারটে ওই ইন্ট্রোডাক্টরি কথা বলে বাজাচ্ছি। এবার বাজনা ফার্স্ট হাফ শেষ হলো, হাততালি দিল যারা দেবার, কিছু লোক উঠে আসে ইন্টারমিশন, এসে অনেক সময় প্রশ্ন করে, সে তার তবলা দেখে, এগুলো সম্বন্ধে জিজ্ঞেস করে, কটা তার, কিভাবে। একজনের রেসপন্স বড় সাংঘাতিক। সে আমার দিকে এসে তবলাবাদকের দিকে এরকম আর চোখে তাকিয়ে আমাকে বলল, ইউ আর প্লেইং সো ওয়েল, ভাঙা ভাঙা ইংরেজিতে।
হি ইজ সো রুড, হি ইজ সো ইম্পোলাইট। কেন? তো ইম্পোলাইট রুড নয়। নো, ইউ আর প্লেইং সো ওয়েল অ্যান্ড হি ওয়াজ সেইং নো। মানে এরাও এরকম করছে আর কি। তবলাবাদক আমাদের যে তারিফ গান বাজনার বলি না, আহা বলি, মুখে বললে বা ক্যা বাত বলি, শান্তিনিকেতনে সাধু 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 বলে, এটা আপনি জানেন উচ্চাঙ্গ সঙ্গীতে। ওকে বোঝাতে হলো দিস ডাজ নট মিন নো, দিস মিনস দের ইজ নাথিং অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস। ওকে, তখন ও বুঝলো মানে বডি ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স, মানে কোন জিনিসটা কি রকম। ও ভাবছে যত ভালো বাজাচ্ছে সে তারই, তবলাবাদক তত বলছে না না হচ্ছে না, হচ্ছে। এটা সত্যি বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এত দিনের পারফরমেন্সের জন্য যেটা দরকার হয় ডেফিনেটলি ডেডিকেশন, প্রচুর নিয়মিত অধ্যাবসায়, এবং তার সঙ্গে একটা মানে নিয়মের জীবন, খুব একটা বেনিয়ম করা যায় না, এবং আপনাকে দেখেও সেটা মনে হচ্ছে। এখনো পর্যন্ত মানে আপনার ডেইলি রুটিন কি, মানে কিরকম নিয়মের মধ্যে থাকতে হয়? আমি সত্যি কথাটা বলছি, নিয়ম আর বেনিয়ম দুটো মিলেই আমাদের জীবন। নিয়ম তো বটে, অনুশাসন ছাড়া আপনি রোজ রেয়াজ করতে হবে, এটাকে গ্লোরিফাই করার কোনো মানে হয় না। আমি ভাবি রোজ তো অফিস যায় লোকে, ওটাকে কেউ গ্লোরিফাই করে? আমারও তাহলে রোজ আমাকে সকালে উঠে জলখাবার খেয়ে হোক না খেয়ে হোক রেয়াজ করতে বসতে হবে। আমাকে দুপুরে খাওয়া দাওয়ার পর যদি একটু বিশ্রাম নিলাম, আবার বিকেলে রেয়াজ করতে হবে যদি বাড়িতে থাকি। তো এরকম কেউ যদি অফিসে 7-8 ঘন্টা সময় কাটায়, আমাকেও 7-8 ঘন্টা রেয়াজ করতে হবে, শরীর পারমিট করলে কি 6 ঘন্টা রেয়াজ করতে হবে। তো এটা অনুশাসন, এটা নিয়ম। এবার এই নিয়মটাকে মানতে গেলে আমাকে টাইমে জলখাবার খেতে হবে যাতে আমি রেয়াজ করতে বসতে পারি। আমাকে টাইমে ঘুম থেকে উঠতে হবে। কেউ ভোরে উঠে রেয়াজ করে না, আমি অতটা ভোরে উঠতে পারি না। তো ইদানিং একটু ঘুম কমে গেছে, ঘুম ভেঙেই যাচ্ছে। আগে একটু লেট রাইজার ছিলাম, সেই জন্য আমারটা মোটামুটি ওই 8টা-9টার পর থেকেই, ব্রেকফাস্টের পর থেকেই রেওয়াজের সময়। আবার সন্ধেবেলায় হতে পারে, আবার রাত্রে অনেক সময় ইচ্ছে করে, কারণ নিস্তব্ধ হয়ে যায়। তো নীরবতা আমাদের একটা বিশেষ প্রেরণা এই ধরনের সঙ্গীতের, যার জন্য খুব একটা প্যারাডক্স, মানে আইরনিক্যাল, যে এই শিল্প, ভারতীয় শিল্প, এটার চর্চার জন্য যেন বিদেশে যেতে পারলে ভালো হয়, ওখানে নিস্তব্ধতা আছে চারিদিকে একদম। এবং মানে খুব সামনেই আপনার একটা অনুষ্ঠান, যেটা আমরা সবাই মানে একেবারে সেটা নিয়ে সবাই খুব এক্সাইটেড। তো আপনিও যদি সেটা নিয়ে একটু বলেন আর কি। হ্যাঁ বলবো, তার আগে ওই বেনিয়মটাকেও বলে রাখি। বেনিয়ম তো আমাদের হবেই, আমাদের কাজটা তো এমনই, সন্ধেবেলায় কাজ, রাত হয় বাড়ি ফিরতে, খাওয়া দাওয়া দেরিতে, অনুষ্ঠানের পর চট করে ঘুম আসতে চায় না, চট করে খিদে পায় না, মানে একটা ঘোরের মধ্যে থাকে। এবং ট্রাভেল করতেও তো হয়। আজকাল একটা কথা আছে না, মানে হাইপার হয়ে গেছে, সেই ওই রকম হয়। এবার সারা রাত্রির অনুষ্ঠান, তাহলে তো আরো হলো, রাত্রেই ঘুম হলো না ভোরে। এবার আমার সামনে যে অনুষ্ঠানটা আছে সেটা বলি। আমার অনুষ্ঠান বলতে সেটা আমি ইংরেজি শব্দগুলোই ব্যবহার করছি। I conceived it, I have curated it, and I am producing it. কিন্তু অনুষ্ঠানটির যে আয়োজন যারা করছেন, মানে দৌড়ি হল বুক করা, কর্পোরেশনের ক্লিয়ারেন্স নেওয়া, পোস্টার লাগানো, ফ্লেক্স কোথায় প্রিন্টেড হচ্ছে, এই সব করছেন নাট্য সংস্থা কুহক, আলিপুর। এদের কুহক ব্র্যাকেট আলিপুর, এটাই এদের অফিসিয়াল নাম। এবং ওই চেতলা আলিপুর অঞ্চলে এদের ডেরা বলতে পারেন। এবং এরা 50 বছর পার করেছে, একটি নাট্য সংস্থা, গ্রুপ থিয়েটার যাকে বলি। এবং আমার সঙ্গে বন্ধুত্ব কিন্তু হ্যাঁ 1980s থেকে, তার মানে 40 বছর। এবার এরা কিন্তু মার্গ সঙ্গীতের খুব রসিক, আচ্ছা, তাই নাট্য সংস্থা হয়েও এরা বেশ কিছু উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছেন, এবং সম্পর্কের ভিত্তিতেই হয়তো তার 90% আমাকে কেন্দ্র করে, হয় আমি বাজিয়েছি বা আমি কনসিভ করেছি, কিউরেট করেছি। এরা আয়োজন করছেন আমার পরিকল্পনা, এবং এটার একটা বৈশিষ্ট্য আছে, এটা আর 5টা সঙ্গীত সম্মেলনের মতো নয়। নামটাই সব বলে দিচ্ছে কিন্তু, এकोज ফ্রম মাইহার, মাইহারের প্রতিধ্বনি। কেন মাইহার, কেন এकोज? আমি যে ঘরানায় শিক্ষা নিয়েছি, আমার গুরু পণ্ডিত মনোজ শঙ্করজি, মাইহার ঘরানা, ওনার গুরু ওস্তাদ বাহাদুর খান সাহেব, তার গুরু ওস্তাদ আলাউদ্দিন খান। উনি মাইহারে থাকতেন, আলাউদ্দিন খান সাহেব মাইহারের মহারাজার সভাবাদক, তাই মাইহার ঘরানা।
আলাউদ্দিন খাঁ সাহেবের এই ঘরানার বৈশিষ্ট্য, সব ঘরানাই বড়, সব ঘরানাই খুব সুন্দর সঙ্গীত প্রমাণ রেখেছে, ইতিহাসে আছে, কিন্তু মাইহার ঘরানার এখানেও আবার ইংরেজি শব্দ দুটো আসবে, ডাইভার্সিটি অ্যান্ড ডেপথ। আপনি অন্য কোনো ঘরানা আমাকে দেখান যে ঘরানাতে এতগুলি যন্ত্র বাজে একই ঘরানার, সেতার, সরোদ, সুরবাহার, রুদ্রবীণ, ক্লাসিক্যাল গিটার, বেহালা, বাঁশুরি, সন্তুর, ইউ নেম ইট দ্যাট ইটস দেয়ার। আমি নাম করে বলছি কারণ আমি ফ্যাক্ট বলছি, তত্ত্ব নয়, তথ্য দিচ্ছি। ওস্তাদ বিলায়েত খান সাহেবের যে ঘরানা, নামটা হচ্ছে ইমদাদ খানি ঘরানা, ওনার ঠাকুরদার, সেখানে শুধু সেতার বাজে, এক আধজন হয়তো কেউ সরোদ বাজান। ওস্তাদ আমজাদ আলী খাঁ সাহেবের ঘরানা, ওনার বাবার হাফিজ আলী খাঁ সাহেবের, শুধু সরোদ বাজে, এক আধজন হয়তো কেউ অন্য কিছু বাজান। রাধিকা মোহন মৈত্রের ঘরানা, সরোদ বাজান বেশিরভাগ, তুই একজন সেতার বাজান। এতগুলি যন্ত্র আপনি পাবেন না। এটা হচ্ছে ডাইভার্সিটি আর ডেপথ। মাইহার ঘরানার যখন প্রথম রবিশঙ্করজির বাজনা মানুষ শুনলেন, মোহগ্রস্ত হয়ে গেলেন একেবারে, আর মনে হলো এরকম সেতার আগে শুনিনি। আর মাইহার ঘরানায় সেতার মানে রবিশঙ্করজির শৈলী। যে নিখিল বন্দ্যোপাধ্যায় এলেন আরো 10-15 বছর পরে, তখন মানুষ মোহিত, এভাবেও মাইহার ঘরে সেতার বাজানো যায়। তখনই আমার ওই বাংলা শব্দটা, শব্দ জোড়া এসে যাচ্ছে, ভিন্ন অভিন্ন। ভিন্ন রবিশঙ্করজির শৈলী, নিখিল বন্দ্যোপাধ্যায়ের শৈলী স্বমহিমায় উজ্জ্বল এক একজন, অথচ অভিন্ন, কারণ তালিমের উৎসটা যে এক, এটা বোঝা যাচ্ছে। তো এই দুটো কারণে আমার মনে হয়েছে এই কথাগুলি তো আজ পর্যন্ত কেউ বললেন না কেন? যারা বললে আরো ভালো হতো আমার বলার থেকে। আমি তো এই ঘরানার একদম সামান্য ছাত্র। হ্যাঁ, 53 বছর আমার গুরুর কাছে শিখেছি, 56 বছর চর্চা করছি, কিন্তু যে কোনো কারণেই হোক স্বনামধন্য প্রাতঃস্মরণীয় এই ঘরানার যারা দিকপাল শিল্পী, রবিশঙ্করজি, আলী আকবর খাঁ সাহেব, বাহাদুর খাঁ সাহেব, নিখিল বন্দ্যোপাধ্যায়, পান্নালাল ঘোষ, অন্নপূর্ণা দেবী, আরও কত, এই কথাগুলি এইভাবে কিন্তু বলা হয়নি এবং কোনো সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়নি যে একটি ঘরানার শিল্পী দিয়ে একটা সঙ্গীত সম্মেলন হতে পারে। হ্যাঁ, এটা আগে কখনো কলকাতাও দেখেনি। না, কলকাতা, বাংলা, ভারতবর্ষের কয়েকটি প্রদেশে হয়েছে। আল্লাদিয়া খাঁ সাহেবের ঘরানা নিয়ে হয়তো জয়পুরে হয়েছে, কি বম্বের দিকে হয়েছে, মধ্যপ্রদেশে হয়তো কারো নিয়ে হয়েছে, কিন্তু এই প্রথম গত বছর হলো জ্ঞানমঞ্চতেই হয়েছে। সারাদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত শুধু মাইহার ঘরানার শিল্পী এবং শুধুই যন্ত্রসঙ্গীত। তাহলে কতটা ভ্যারাইটি থাকলে লোকে সারাদিন শুনবে। সেখানে 7 জন শিল্পী ছিলেন। আমার গুরুদেব পণ্ডিত মনোজ শঙ্করজির নামে উৎসর্গ করা হয়েছিল ওর স্মৃতিতে। এই বছর উৎসর্গ করা হচ্ছে আমার গুরুজি এবং সদ্য প্রয়াত আমাদের ঘরানার খলিফা ওস্তাদ আশিস খাঁ সাহেবের স্মরণে। ইতিমধ্যেই আমার কাছে আফসোস হয়, গুণী শিল্পীরা আমাদের কাছে অভিযোগ করেন যে আমি স্থান পেলাম না, তার মানে মানুষের কাছে সেই উৎসাহটা ডেফিনেটলি রয়েছে। এবং আমরা জিও বাংলার পুরো টিমের তরফ থেকে এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত প্রত্যেকটি মানুষকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং অন্তর থেকে সফলতা কামনা করি সবটা মিলিয়ে। এবং আপনি আমাদের আজকে এতটা সময় দিলেন, আপনার জীবনের অজানা জার্নির আমরা সাক্ষী থাকতে পারলাম, এটাও কিন্তু আমাদের কাছে সত্যি একটা বিরাট বড় প্রাপ্তি। আমাদের আজকের সময় তো শেষ, তাই আমরা আজকে নেব বিদায়, কিন্তু আগামী রবিবার ঠিক রাত 8টায় একদম ভুলবেন না জিও আড্ডা উইথ লাবণ্যর আরো একটা নতুন এপিসোড দেখতে থাকবো নতুন কোনো একজন অতিথিকের সঙ্গে নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, দেখতে থাকুন জিও বাংলা।